আচ্ছা, তাহলে আমরা দুইটা নাম্বার দিয়েছি। এখন আমরা যদি মাল্টিপ্লাই করতে চাই বা ডিভিশন করতে চাই, তাহলে যে কোনো একটা অপারেটর দিলেই আমরা ডিভিশন করতে চাই। তাহলে ডিভাইড 8, 56-কে আমরা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 8। তার মানে এটা একটা ছোটখাটো আর কি ক্যালকুলেটর হয়ে গেছে অলরেডি, তাই না? ইফ, এলিফ এবং এলস স্টেটমেন্ট ইউজ করে। তো এইটা বুঝতে পারেননি বা কোনো প্রবলেম আছে এমন কেউ আছেন কি? আচ্ছা, সজীব রায়, আপনি কিছু বলতে যাচ্ছেন মনে হয়। স্যার, ফ্লোট ডিভিশনটা একটু যদি বুঝে দিতেন স্যার। ফ্লোট ডিভিশন আমি যতটুকু জানি যে একটা সংখ্যাকে দিয়ে যদি আমি ভাগ করি, ওটা যদি ভগ্নাংশ সংখ্যা, যেমন আমি 10 যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে স্যার 3.33 সামথিং। তো স্যার ফ্লোট ডিভিশন তো আমরা সবসময়, আমি যতটুকু জানি যে ফোন নিব আমরা, বা হচ্ছে একটা পূর্ণ সংখ্যাকে নিব নাকি এরকম কিছু সি তে স্যার এরকম পড়ছিলাম। এবং পাইথনে কি এটা ডিফারেন্স আছে? মানে ফ্লোর ডিভিশন মানে আপনি কি বোঝেন? এটা আরেকবার বলেন একটু। স্যার ফ্লোর ডিভিশন আমি সি তে করছিলাম যে হচ্ছে আমি 10 কে যখন 3 দিয়ে ভাগ করি তখন 3.33 আসে, সো এটাকে আমি পূর্ণ সংখ্যায় ধরবো আপারটা। তার মানে হচ্ছে আপার হচ্ছে 4, এরকম একটা কনসেপ্ট পড়ছিলাম সি তে মেবি। এখন পাইথনে কি এরকম ডিফারেন্স কিছু আছে নাকি? আমি কালকে আপনি যখন কুইজ নিছিলেন তখন এরকম একটা কোশ্চেন ছিল, তো ওখানে আপনার অ্যান্সার ছিল 4, আমার ছিল 6। তো আমি একটু কনফিউজ ছিলাম। আর দেশের বাড়িতে তো নেটের একটু সমস্যার কারণে স্যার এটা ঘাটাঘাটি করতে পারিনি। আচ্ছা, ফ্লোর ডিভিশন হচ্ছে পাইথনে হচ্ছে গিয়ে আপনার মানে 10-কে যদি 3 দিয়ে ডিভাইড করেন তাহলে আউটপুট হবে হচ্ছে গিয়ে 3। আর সি প্রোগ্রামিং এ আরেকটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে সেলিং যেটা। অর্থাৎ আহ, যদি আপনি 10-কে 3 দিয়ে ডিভাইড করেন তাহলে 4 হয়ে যাবে। মানে পরবর্তী যে ইন্টিজার নাম্বার, ওই ইন্টিজার নাম্বারটা ওইটা হচ্ছে সেলিং বলে। হুম, তো পাইথনে হচ্ছে আপনার ওটা আছে, সেলিংটা আছে আর কি। হুম, যে আমরা চাইলে পরবর্তী যে আহ, পূর্ণ সংখ্যা সেটা আমরা নিতে পারবো। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। জি, জি। ওইটা হচ্ছে আপনার ওই যে ম্যাথ মডিউলের ভেতরে আছে ওই সেলিং যেটা। হুম, CEIL যেটা। এটা হইলে যেটা হয় যে পরবর্তী যে ইন্টিজার নাম্বার ওই নাম্বারটা নাই। আর ফ্লোর ডিভিশন মানে হচ্ছে যে আমরা একটু রান করি, যেমন আপনার কথা 10 3, তাহলে এখানে ফ্লোর হচ্ছে এই যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ফ্লোর। এই যে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি 3। আমার মনে হয় আপনি ক্লিয়ার হয়েছেন, তাই না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, ওই ফ্লোর মানে আহ, পূর্ববর্তী যে ইন্টিজার নাম্বার, আর সিলিং হচ্ছে পরবর্তী ইন্টিজার নাম্বার। আর কারো কোনো কোয়েরি আছে এই প্রবলেমটা নিয়ে? ধন্যবাদ স্যার। এখানে আসলে আমি ভাবছিলাম হয়তো এ এবং বিটা কনস্ট্যান্ট নিতে হবে, তো এটা পরে বুঝতে পারছি যে আমার এটা ভুল ছিল। অর্থাৎ দুইটাই কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে, এটা আমি বুঝি নাই, তো এখন বুঝছি। থ্যাংক ইউ। জি, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মনে হয় আপনারা সবাই করেছেন। আচ্ছা, কে কে করেছেন এই কাজটা? হ্যাঁ, মানে কমপ্লিটলি বুঝেছেন এবং করেছেন। এখন আমার ট্রেনিং হচ্ছে 47। হ্যাঁ, হ্যান্ড রেজ করেন দেখি, আমি একটু দেখতে চাই। স্যার দেশের বাড়িতে আছে তো, ওই আপনি যখন হোমওয়ার্ক দিয়েছেন স্যার তখন ইন্টারনেট চলে গেছে স্যার, কি দিয়েছেন আমি বলতে পারবো না, এখন চাইলে করে দিতে পারি। আচ্ছা, প্রবলেম নেই, আপনি পারবেন, আমি বুঝতে পারছি।
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অনলি 20 মেম্বার্স আপনারা হ্যান্ড রেজ করেছেন। বাকিদের কি অবস্থা? 24। আমি একটু বলি, আমার এই ট্রেনিংটা হচ্ছে যারা জিরো তাদের জন্য, যারা পারে তাদের জন্য না। হ্যাঁ, আর যারা অনেকেই কিন্তু আহ, মানে প্রথম প্রথম সাই ফিল করতে পারেন যে হয়তো কোশ্চিনটা যুক্তিযুক্ত হচ্ছে কিনা, বা লজিক্যাল না হইলে কি মনে হবে বা কে কি বলবে। প্রথম কথা হচ্ছে সাইড কমেন্টস এখানে করার সুযোগ নেই। এটা মাথায় রাখবেন। আপনার কোশ্চিনটা একেবারেই মানে খুবই বাজে টাইপের হতে পারে, ডাজন্ট ম্যাটার আমি কিভাবে নিচ্ছি, এটা ম্যাটার। তো আমার মনে হয় যে ওই এই ধরনের কেউ যদি থেকে থাকেন ট্রেনি, ডেফিনেটলি আপনি কিন্তু আহ, নিজেকে এক্সপোজ করেন, আপনার কোয়েরিগুলো আপনি খুব ইজিলি করেন, ফ্র্যাঙ্কলি করেন। আমি কিন্তু আপনাকে শেখানোর জন্য প্রস্তুত আছি। হুম, আর যারা পারে তারা তো পারেই, তাদের নিয়ে তো প্রবলেম নেই। হুম, আর তারা কি বলতেছে সেটা ডাজন্ট ম্যাটার। আপনি শিখতে এসেছেন, আপনি পারতেছেন কিনা বা আমার কাছ থেকে সাপোর্টটা পাচ্ছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি কিন্তু আবারও আজকে আপনাদের উম, অভয় দিচ্ছি। হ্যাঁ, যে আহ, কোনো ধরনের প্রবলেম হইলে, বুঝতে না পারলে কোশ্চিন করবেন, বলবেন, প্রবলেম নেই। স্যার, একটা জিনিস দেখলাম প্রিন্টের মধ্যে এই সাম, ডিভাইড, মাল্টিপল এগুলো না লিখে শুধু এ প্লাস বি, এ মাইনাস বি এইভাবে লিখলেই তো হয়ে যায় স্যার, দেখলাম প্রোগ্রাম। হুম হুম হুম, ভেরি গুড। লিখলেই হবে। প্রিন্টের মধ্যে শুধু ওই সাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ লেখা লাগে না, শুধু ওই এ প্লাস বি, এ মাইনাস বি এভাবে লিখলেই হয়ে যায় দেখছি। হয়ে যাবে, কিন্তু আপনি কাজটা কি করলেন, এই যে ফ্লোর ডিভিশন, হ্যাঁ, এইটা করার পরে এইটা যদি ইকুয়াল চিহ্ন দেন, হ্যাঁ, তাহলে আরো দেখতে সুন্দর হবে। বা এইখানে আরো কিছু কথা লেখে, এটা হচ্ছে যে কসমেটিক্স। যে আপনি এটাকে কিভাবে কত সুন্দরভাবে ডেকোরেট আর করে। আমার চিহ্ন দিত এমনিতেই বোঝা যাচ্ছে কোনটা প্লাস কোনটা মাইনাস হচ্ছে। জি জি জি, না সেটাও ঠিক আছে। হুম, আম, আপনি কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এটা ওকে। কিন্তু হ্যান্ড রেজ করেছেন খুবই কম, মানে আন্ডার 30। তো বাকিদের কি অবস্থা আমি কিন্তু এখনো বুঝতেছি না। হুম, তো ঠিক আছে, আমরা তাহলে আজকের লেকচারটা শুরু করি, পরবর্তী যে টপিক আছে সেইটা নিয়ে। আচ্ছা, আমরা মোটামুটি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের ইফ, ইফ এলস, এলিফ এইটা কমপ্লিট করে ফেলেছি। এবং আহ, যেটা হচ্ছে যে ইফ এর ভেতরে ইফ। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের আর একটা খুব সুন্দর স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে ম্যাচ কেস স্টেটমেন্ট। তো ম্যাচ কেস স্টেটমেন্ট আসলে কি? ম্যাচ কেস স্টেটমেন্ট হচ্ছে কোনো একটা এক্সপ্রেশনকে ও কিছু কেসের সাথে ম্যাচ করবে। ম্যাচ করলে একটা নির্দিষ্ট আউটপুট আমরা পাবো। তো ব্যাপারটা কি রকম আমরা যদি দেখি একটু। হ্যাঁ, আমাকে ওই একটু ফোন দিচ্ছে আমাদের রবিন স্যার, আমি একটু কথা বলে আপনাদের সাথে কানেক্ট হচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম স্যার।
ওকে, আচ্ছা, তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেইটা হচ্ছে ম্যাচ কেস স্টেটমেন্ট। তো এইটার স্ট্রাকচারটা হচ্ছে এই রকম যে আপনার প্রথমে এই যে ম্যাচ এই ধরনের একটা মানে ম্যাচ কথাটুক থাকতে হবে, এটা হচ্ছে একটা কিওয়ার্ড এই ম্যাচ কেস স্টেটমেন্টের জন্য কিওয়ার্ড। এরপরে ম্যাচ ভ্যারিয়েবল, দেন হচ্ছে একটা কোলন দিয়ে এরপরে ইন্ডেন্টেশন দিতে হবে। দেওয়ার পরে এই যে কেস, এই কেস কথাটুকুই হচ্ছে, এটাও হচ্ছে একটা কিওয়ার্ড। এইটা লেখার পরে এই যে ম্যাচ ভ্যারিয়েবল, হুম ওপরে ভ্যারিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করি, যে ম্যাচ ভ্যারিয়েবল নামে যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ইকুয়াল টু যে কোনো কিছু হইতে পারে। ইনপুট নিয়ে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে যে কোনো একটা ইনপুট নিতে পারি, যে ইন্টার নিয়ে এটা লিখে এরকম করতে পারি। এরপরে আমরা কি ম্যাচ করাতে চাচ্ছি, সাপোজ আমরা দেখা যাচ্ছে যে আহ, কিছু ফ্রুটস এর নেম নিব। হুম, তো এইখানে আমরা এই ম্যাচ ভ্যারিয়েবল বলতে তাহলে এখন এটাকে আমরা ফ্রুট নামে নামকরণ করে দিতে পারি, যে ফ্রুট। ওকে, তাহলে এইখানেও আমরা ফ্রুটের নামটা নেব, ফ্রুট। ইনপুট আকারে ফ্রুট নিলাম। এখন কি কি হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আপনার আপেল হতে পারে। এখন এই যে যদি আপেল হয় তাহলে আমরা প্রিন্ট হিসেবে কি লিখতে পারি, যে ইউ হ্যাভ এন্টার্ড আপেল। ঠিক আছে, তো এইরকম কি হবে, যে এই কেসগুলো হবে হচ্ছে ভিন্ন ভিন্ন। এরকম আপেল হতে পারে, এরপরে অরেঞ্জ হতে পারে। হুম, এইখানে অরেঞ্জ। এইরকম কেসগুলো যখন ম্যাচ করবে, আপনি যেইটা ইনপুট দিবেন ম্যাচ করে করে ওই আউটপুটে সেইটাই আপনাকে দেখাবে। তো এখন এইটাকে আমরা ওই এইভাবে না লিখে কোডে চলে যাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব আমরা। যে আমরা প্রথমে ভ্যারিয়েবল নেই, যে ফ্রুট ইকুয়াল টু ইনপুট আকারে যদি নেই আমরা এন্টার এনি স্ট্রিং বা ফ্রুটস নেম যেইটাই হোক না কেন। এরপরে আমরা এই যে ম্যাচ, ম্যাচের পরে আমরা ম্যাচ করব কাকে, ফ্রুট ভ্যারিয়েবলকে ম্যাচ করাবো, কোলন। এরপরে কেস, কেসটা কি হতে পারে, আপেল হতে পারে। তাহলে আপেল যদি হয় এরপরে কোলন দিয়ে প্রিন্ট আমরা লিখতে পারি যে ইটস অ্যান আপেল। ঠিক আছে না? এখন এইরকম কেসগুলো আমরা আরো ভিন্ন ভিন্ন কেস দিতে পারি, যে আপেলের পরে অরেঞ্জ, তাহলে ইটস অ্যান অরেঞ্জ। তারপরে হচ্ছে গিয়ে আমরা ব্যানানা দিতে পারি, তাই না? বানানা। আচ্ছা, ইটস আন বানানা। ওকে, তাহলে আপেল অরেঞ্জ বানানা, আর কি থাকতে পারে?
এই তো এখন ম্যাচ কেস স্টেটমেন্ট মোটামুটি এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। আরো কিছু আছে, আমরা রিটার্ন স্টেটমেন্ট দেখব, দেন হচ্ছে ফাংশনের ভেতরে এটা দেখব, এবং এখানে কেসগুলোকে আরো মডিফাই করা যেতে পারে। শুধু যে এই আপেল কমলা এইসব দিয়েই হবে ব্যাপারটা তা না, নাম্বার দিয়ে হইতে পারে, তারপরে এখানে কন্ডিশন আমরা ইউজ করতে পারবো। হুম, তো আগে রান করে আমি এটা দেখি যে কি অবস্থা। তাহলে আমরা প্রথমে একেবারেই বানানোতে যাই। তাহলে এই যে ইটস অ্যান্ড বানানা আমরা আমরা আউটপুটে দেখতে পাচ্ছি বানানা, কারণ হচ্ছে গিয়ে ও এই যে ফ্রুট ভ্যারিয়েবলের যে ভ্যালু, এই ভ্যালুটা যেটা আছে ম্যাচ করেছে কোথায়, এই যে বানানাতে গিয়ে। এই জন্য এই কেসের সাথে যে স্টেটমেন্ট আছে এইটা হচ্ছে এক একটা কেস। কেস এটা 1 2 3 4 এইরকম। আর আপনার হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে কেস স্টেটমেন্ট, মানে ওই কেসটা যদি ম্যাচ করে, ম্যাচ করলে এর ভেতরে কিন্তু আপনি যা দেবেন আউটপুটে কিন্তু আপনি তাই দেখতে পাবেন। তো এইগুলো হচ্ছে, আচ্ছা আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? জি স্যার, জি ক্লিয়ার। স্যার ক্লিয়ার। ক্লিয়ার জি স্যার। স্যার ওকে জি। স্যার এখানে ওই যে ব্রেক স্টেটমেন্ট লাগে না না স্যার পাইথনে? ব্রেক স্টেটমেন্ট ইউজ করা যেতে পারে, করা যাবে, প্রবলেম নেই, কিন্তু ব্রেক কন্টিনিউ যেহেতু আমরা পড়ি নাই ওইটা দিয়ে কনফিগ না করি আমরা। বুঝতে পারছি স্যার। হ্যাঁ ইউজ করা যাবে, মানে ওইটা ম্যাচ করে গেলে বা ম্যাচ না করলে ব্রেক করে একটা অল্টারনেটিভ স্টেটমেন্ট। এখানে পাইথনে সম্ভবত এটা ইমপ্লিসিটলি ব্রেক করে ফেলতেছে। জি। হ্যাঁ, অন্য ল্যাঙ্গুয়েজে এটা করতো আর কি, সবগুলা প্রিন্ট করে দিত। হুম হ্যাঁ হ্যাঁ জি স্যার। হুম হুম। তাহলে এইটা হচ্ছে একেবারেই প্রাথমিক এই যে ম্যাচ কেস স্টেটমেন্টের মানে পড়াশোনা আর কি। তো এটা একবার আপনারা রান করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। এরপরে এটাকে আমি আর কি কাস্টমাইজ করতেছি। সাবধানে যাও।
স্যার কমপ্লিট। আচ্ছা, ওকে, তাহলে কমপ্লিট হয়েছে তাই না? ভেরি গুড। এখন এই যে ম্যাচ কেস স্টেটমেন্ট, মোটামুটি এইটাই ম্যাচ থাকবে, ভ্যারিয়েবল থাকবে, ম্যাচ ভ্যারিয়েবল এটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে ম্যাচ ভ্যারিয়েবল। এরপরে এই যে কেস যেটা থাকবে, কেসের সাথে ম্যাচ করে করে ও যেই স্টেটমেন্ট ম্যাচ করবে ওইটা আর কি এক্সিকিউট হবে। এখন আমরা যদি চাই এইটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারি, যে প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে রিটার্ন স্টেটমেন্ট অ্যাড করা যায়। তো এইখানে রিটার্ন স্টেটমেন্ট অ্যাড করতে গেলে যে কাজটা করতে হবে, যে একটা এটাকে কাস্টমাইজ করি। এই যে এটা হচ্ছে রিটার্ন করবে ইটস অ্যান আপেল। তো রিটার্ন স্টেটমেন্ট অ্যাড করার জন্য যে কাজটা করতে হবে, একটা ছোট্ট ফাংশন আর কি ডিক্লেয়ার করতে হবে। আমরা শুধুমাত্র এই যে স্ট্রিংকে রিটার্ন করব যে ইটস অ্যান আপেল। এক্স্যাক্টলি একইভাবে এইখানেও আমরা রিটার্ন করব ইটস অ্যান অরেঞ্জ। ইটস অ্যান বানানা। আর এইখানে তো এইটার জন্য যে কাজটা করতে হবে, একটু পুরোটাই ধরে একটা ট্যাব দেই। ওকে, কলম দিতে হবে এখানে একটা। ওকে, এখানে আগেরটার সাথে এইটার একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে, আগে ছিল হচ্ছে যেই কেসটা ম্যাচ করতেছে ওই ম্যাচের সাথে একটা আমরা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করেছি, কিন্তু এখানে যে কাজটা করেছি প্রিন্ট স্টেটমেন্ট ইউজ না করে রিটার্ন স্টেটমেন্ট ইউজ করেছি। ঠিক আছে, তো এই রিটার্ন স্টেটমেন্ট ইউজ করার পেছনের কারণটা হলো যে এইখানে ছোট্ট একটা ব্লক তৈরি করা হয়েছে। এই যে DEF লিখে MATC, এইটা হচ্ছে জাস্ট একটা নাম, বা এই যে MAT, বা আপনি অন্য কিছুই দিতে পারেন। উম, তো আমি যেটা দিছিলাম সেটা হচ্ছে MATC। তো এটা একটা নাম আর কি। এই নামের ভেতরে এই যে ম্যাচ ভ্যারিয়েবল যেটা, এইটাকে আমরা দিয়ে দিয়েছি। এখানে অন্য কিছু লেখা যায়, আপাতত বোঝানোর জন্য আমি একই কথাই লিখেছি। লেখার পরে এই যে ম্যাচের পরে আমরা এই যে ম্যাচ ভ্যারিয়েবল ফ্রুট, এই ভ্যারিয়েবল যেটা আসবে আর কি ওই ফাংশন থেকে, এরপরে রিটার্ন করে এইখানে এই যে MATC, এইটা আসলে একটা ফাংশন। এই ফাংশনকে এখানে কল করা হয়েছে। কল করে যেটা রিটার্ন দিচ্ছে আর কি, যেটা ম্যাচ করবে ওই অনুযায়ী এখানে রিটার্ন করবে আর কি। তো এইখানে কিন্তু কোনো প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করা হয় নাই, এখানে ইউজ করা হয়েছে রিটার্ন স্টেটমেন্ট। তো এইভাবেও আমরা এই যে ম্যাচ স্টেটমেন্টকে যেটা হচ্ছে
কেস স্টেটমেন্টগুলো এভাবে লিখতে পারি এবং ভ্যালু রিটার্ন করে প্রিন্ট করতে পারি আর কি। তো এইটা মূলত ফাংশনের যে কনসেপ্ট, এটা আমরা আগামী কালকে অথবা পরশুদিন আর কি এটা পড়বো। আহ, যদি বুঝতে প্রবলেম হয় তাহলে এটা আপাতত হোল্ড করা যেতে পারে। কারো কোনো কোয়েরি আছে কিনা এটা নিয়ে? হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল। স্যার আমরা যে ইফেলস ইউজ করলাম, আর এই যে ম্যাচ এই ফাংশনটা আর কি, এই দুটার মধ্যে স্যার মানে ডিফারেন্সটা কি? ওই ইফেলসে আমরা যেমন ভ্যারিয়েবল মানে ইন্টিজার, ফ্লোট এইসব ভ্যালু ইনপুট নিচ্ছি, হুম। ম্যাচ কেসের ক্ষেত্রে কি শুধু মানে স্ট্রিং নিতে হবে এরকম কিছু? নো নো নো, এইখানেও আমরা যে কোনো টাইপের ভ্যালু নিতে পারি। ইন্টিজার নিতে পারি, ফ্লট নিতে পারি, স্ট্রিং নিতে পারি, ইভেন আমরা লিস্ট নিতে পারবো, টাপল নিতে পারবো, ডিকশনারি নিতে পারবো, যে কোনো ধরনের ভ্যালু নিয়ে ম্যাচ করাতে পারবো। তো এখন আমরা এই এতক্ষণ দেখলাম স্ট্রিং, তাহলে এখন আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে নাম্বার নিয়ে। যেমন হচ্ছে আমরা চাচ্ছি যে 0 থেকে রিটার্নের ওইটা একটু কি আরেকবার কাইন্ডলি রিপিট করবেন? রিটার্নের মানে কাজটা কিসের জন্য আর কি? আর একটা কোশ্চেন অ্যাড করি, যেটা হচ্ছে যেমন আমরা এখানে কপি করে প্রিন্টের জায়গায় রিটার্নটা লিখছি, এটার কি কোনো শর্টকাট আছে যে মাল্টিপল লাইনস যেখানে প্রিন্ট থাকবে আমি রিটার্ন করে ফেলতে পারবো? আহ, আপনার কথা হইলো যে প্রিন্টের পরিবর্তে রিটার্ন কেন ইউজ করেছি, এই তো নাকি? আমি আপনার কোয়েরিটা বুঝতে পারি নাই। মানে রিটার্নটা কেন আমরা ইউজ করতেছি এখানে, আচ্ছা। এটা আর একটু এলাবোরেট করে একটু বলেন। হ্যাঁ, ঠিক আছে। রিটার্ন মূলত আমরা ইউজ করতেছি এইখানে যে প্রত্যেকটা কেস যখন ম্যাচ করবে, ম্যাচ করার সাথে সাথে এই যে একটা আমরা ফাংশন ডিক্লেয়ার করেছি, DEF MATC, হ্যাঁ, এই ফাংশন একটা ভ্যালু রিটার্ন করবে, রিটার্ন করে একটা ভ্যালু প্রিন্ট করবে। কোথায় প্রিন্ট করবে? এই যে মেইন কাজটা হচ্ছে এইটা, যে MATC। তো রিটার্ন করে, সরি, রিটার্ন স্টেটমেন্ট মূলত ইউজ করা হয় যে এই ফাংশন থেকে একটা ভ্যালু ইন্টারপ্রেটারকে দেওয়ার জন্য, অর্থাৎ আউটপুটে আপনি যে দেখতে চান যেইটা, সেইটা এই যে এইখানে ম্যাচ করলে এইখানে আমি দিয়েছি হচ্ছে ইটস অ্যান আপেল, এই ব্লক থেকে এইটা রিটার্ন করে এই যে ভ্যালু আপনাকে এইখানে দিচ্ছে আর কি। মূলত ফাংশনের কনসেপ্টটা একটু আপনাদের ক্লিয়ার হইলে এটা খুব ভালোভাবে আপনারা বুঝে যাবেন যে প্রত্যেকটা ফাংশন হচ্ছে একটা করে ভ্যালু রিটার্ন করে। হুম, তো এইখানে প্রত্যেকটা ব্লক একটা করে ভ্যালু রিটার্ন করতেছে, যে যেটা ম্যাচ করতেছে আমি এখানে যেটা লিখতেছি সেটা রিটার্ন করে দিচ্ছে আর কি। তো প্রিন্ট যদি আমরা এখানে দেই তাহলে যেইটা হবে যে, দেখি কি হয়, আমরা একটু দেখি। এটা প্রিন্ট হবে, এই যে ইটস অ্যান আপেল, হ্যাঁ, এইটা প্রিন্ট হচ্ছে আর কি। তাহলে এইখানে বলা যেতে পারে যে আমরা এই রিটার্নকে ইউজ করতেছি হচ্ছে প্রিন্টের অল্টারনেটিভ হিসেবে, ঠিক আছে? কিন্তু এইটা প্রিন্টের অল্টারনেটিভ কখনোই না। এই কারণে যে রিটার্ন স্টেটমেন্ট হচ্ছে এই ব্লক থেকে শুধুমাত্র আপনার একটা ভ্যালুকে আর কি রিটার্ন করবে, রিটার্ন দেবে। তো আপাতত যেটা বলা যেতে পারে যে রিটার্ন স্টেটমেন্ট প্রিন্টের অল্টারনেটিভ, কিন্তু এইটার বহুমাত্রিক ব্যবহার আছে। তো এই ব্যবহারগুলো আমরা পরবর্তীতে দেখব, তখন বুঝবো যে অ্যাকচুয়ালি যে রিটার্ন কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করেছেন, আপনাদের মনে হয় কোয়েরি আছে, বলেন। যে কেউ কিছু বলবেন? স্যার ওনারা অনেক আগে হ্যান্ড রাইজ করে রাখছিল, ওই যে একটা ও, কোশ্চেন ও, করছিল তখন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার মনে হয় আমরা মোটামুটি স্ট্রিং দিয়ে দেখলাম, এখন একটু দেখি যে
এইরকম দেখব যে আপনি কোনো একটা নাম্বার ইনপুট দেবেন, আউটপুটে আমরা দেখতে চাই যে ইউ হ্যাভ এন্টার্ড অন, বা আউটপুটে আমরা দেখব যে আপনি অন দিয়েছেন। এটা হচ্ছে আপনাকে টেক্সট আকারে বলে দিবে যে আপনি অন দিয়েছেন, বা 0 দিয়েছেন, 2 দিয়েছেন, বা 3 দিয়েছেন, এইরকম। ঠিক আছে? তো এটা আপনারা এক্স্যাক্টলি এভাবে করতে পারেন যে ডিইএফ লিখে, তারপরে হচ্ছে এই যে এই কথাটুকুই লিখে, তারপরে এখানে ফ্রুট না লিখে এক্স ওয়াই লিখতে পারেন। লেখার পরে এই যে এইখানে কেস স্টেটমেন্ট যেটা দেবেন, আমি একটু ইজি করে দেই। আপনাদেরকে দিয়ে করাইলে কি হয় যে আপনারা একটু বুঝবেন যে কোথায় কি হচ্ছে। এইখানে যে কাজটা করবেন, 0 লিখবেন, আর এইটাকে হচ্ছে আপনার, আর যখন আপনি নাম্বার লিখবেন তখন এই ডাবল কোটেশন দেওয়ার প্রয়োজন নেই, তখন হচ্ছে অনলি নাম্বার লিখলেই হবে, ওটাও ম্যাচ করে নিবে আর কি। 0 অন 2, তা আপনি এখানে রিটার্ন করবেন কি, যে ইউ হ্যাভ এন্টার্ড বা অন বা দিস ইজ 0, মানে আপনি ম্যাচ করাতে যাচ্ছেন যে 1 2 3 না 4 কোনটা আপনি ইনপুট দিয়েছেন। ঠিক আছে, এরকম দিতে পারেন। আর জাস্ট হচ্ছে রিটার্ন লিখে আপনি এই কথাগুলো লিখবেন, মানে একই কাজ। এই কাজটা এই এই যে ফাংশনের কাজটা বোঝা, এবং সাথে তার সাথে ম্যাচ স্টেটমেন্ট ইউজ করে এই যে 0 অন 2 নিউমেরিক ভ্যালু দিয়ে কিভাবে এইটাকে আপনি ব্যবহার করবেন, এইটা বোঝানোর জন্য আমি এই কাজটা দিচ্ছি। আপনারা এইটা করেন, আমার মনে হয় পারবেন আপনারা। এবং আমি কি চেয়েছি সেটা মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন, যে আপনি ইনপুট দিবেন হচ্ছে 0 অন 2 বা 3, আউটপুটে আপনি আর কি টেক্সট আকারে দেখতে চান যে আপনি 0 দিয়েছেন না অন দিয়েছেন বা 2 দিয়েছেন, এইরকম। ঠিক আছে, ওকে, করেন তাহলে।
স্যার আমি কেন জানি করতে পারছি না। আমি আপনাকে কোডটা মেসেজ করি, আপনি একটু চেক করে দেখবেন কেন হচ্ছে না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার কেন হচ্ছে না। আপনি ইনপুট আকারে নিয়েছেন কিন্তু ওটাকে ইন্টিজারে কনভার্ট করেননি, এজন্য হয় নাই। ম্যাচ করতেছি আমরা ইন্টিজার নাম্বার, তাহলে ইনপুট আকারে ইন্টিজার নাম্বার নিতে হবে। তাহলে ইনপুট ফাংশন স্ট্রিং নেই, তাহলে ওটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, বুঝতে পেরেছি। রাইট স্যার। থ্যাংক ইউ। জি। স্যার আমার তো না, স্যার আমার শুধু ইনপুটটা আসতেছে কিন্তু পরেরটা দেখাচ্ছে না। ইনপুট সেম ইন্টিজার প্রবলেমের জন্যই হচ্ছে না। আচ্ছা, আপনার হয়তো ফাংশন কল করেন নাই সাইফ, এজন্য হতে পারে। স্যার ফাংশনটা তো কল করেছি, সেম জিনিস আগেরটাতে যখন আমি ওই যে অ্যাপল বা ফ্রুটস দিয়ে যখন করেছিলাম তখন ঠিক ছিল স্যার। এটা আপনি ইনপুট নিয়েছেন, ওইখানে ইন্টিজার করে দেন, ইন্টিজার ইনপুট এটা করে দিলে চলে আসবে। ইন্টিজার করব ইনপুটে, জি জি, ইন্টিজার। ইনপুটটা ইন্টিজার করে দেন, টাইপ। জি তো স্যার। এটা ইরোর কেন দেখাচ্ছে না? মানে ওভাবেই কেন থাকলো? তাহলে তো বোঝা যেত যে ইরোর যদি হয়ে যেত। হ্যাঁ এবার ঠিক আছে, আমার ইনপুট ইন্টিজার করে দিয়েছি। এবার আমারও ঠিক আছে, কিন্তু আমার কোয়েশ্চেন ইরোর কেন হইলো না? ইরোর হয়ে যেত তাহলে তো বোঝা যেত যে প্রবলেম। না এরর এরর, এরর না হওয়ার কারণ আপু হচ্ছে এটা ডিফল্ট একটা কেস আছে, উনি মানে টাইপ অটোমেটিক্যালি এটা হচ্ছে ইয়ে করে দিচ্ছে, কত এই কারণে ঝামেলা। এরর দেখাচ্ছে। হুম। আচ্ছা, থ্যাংক আচ্ছা, ইউ। ইনপুট ইনপুট না করলে বাই ডিফল্ট ফ্লোট আকারে নিচ্ছে আর কি ডাটাটা। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো ছোটখাটো প্রবলেম? বাই ডিফল্টে কি ডাটাটা কি হিসেবে নেয়, মানে সেটা কি ভেরিয়েবলটা ফ্লোট হিসেবে নেয়? বাই ডিফল্ট এই ইনপুট মেথড ডাটা নেয় হচ্ছে স্ট্রিং আকারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রাইট। এরপরে হচ্ছে গিয়ে আপনার এইটাকে আপনি যে ডেটা টাইপে কনভার্ট করতে চান তার ফাংশনটা লিখে দিতে হবে, তাহলেই কাজ ওটা কনভার্ট হয়ে যাবে আর কি। টাইপ কাস্টিং যেটা আমরা দেখেছিলাম এর আগে। আচ্ছা, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাই। হুম, সেটা হচ্ছে একটা ছোট্ট প্রোগ্রাম আমি আসসালামু আলাইকুম। আমি মাত্র জয়েন করেছি। এটা আসলে একটু যদি ব্যাখ্যা করতেন। উম, আমি মাত্র জয়েন করতে পেরেছি ইনফ্যাক্ট। এটা কি করেছি আসলে, জাস্ট একটু ব্যাখ্যা করলে আমি বুঝতে পারবো আশা করি। আচ্ছা, আমরা এখানে মূলত ম্যাচ কেস স্টেটমেন্ট ইউজ করছি। আপনি কি সি প্রোগ্রামিং এর আগে করেছেন? না না। আচ্ছা আচ্ছা। আহ, এইটা হলো কি আমরা একটা ডাটা নেব। এই ডাটা, এখানে এই ভ্যারিয়েবলের নাম হচ্ছে ম্যাচ কেস ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের যে মান থাকবে, এইখানে প্রত্যেকটা কেস আছে, এগুলো এক একটা লাইন এক একটা কেস। এই কেসের পরে এখানে কিছু তথ্য থাকবে আর কি। তো ওইখানে যে ভ্যারিয়েবলের যে মান থাকবে, এখানে যে কেসের সাথে ম্যাচ করবে তারপরের যে ব্লকটা আছে ওই ব্লকটা এক্সিকিউট হবে বা রিটার্ন করবে বা প্রিন্ট করবে। এটা হুম। হচ্ছে ম্যাচ কেস স্টেটমেন্টের কাজ। এটার রেজাল্ট কি পাওয়া যাবে? এটার রেজাল্ট হচ্ছে আপনি ইনপুটে যেটা দিবেন যেটার সাথে ম্যাচ করবে তার পরবর্তী যে মানে প্রিন্ট আমি জিরো দিলে সে অ্যাপল প্রিন্ট করবে, ওয়ান দিলে অরেঞ্জ প্রিন্ট করবে, বিষয়টা এরকম? জি, ওই ভ্যারিয়েবলের মান যেটা ওটা ম্যাচ করে প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাচ কেস, রাইট? স্টেটমেন্ট, জি জি। জি, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে জাস্ট হচ্ছে ওই ম্যাচ কেস স্টেটমেন্টের এই যে কেস স্টেটমেন্টের সাথে লিস্ট এবং কন্ডিশন ইউজ করে কিভাবে আমরা এই ম্যাচ কেস স্টেটমেন্টকে ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি, এখানে তার একটা ছোট্ট এক্সাম্পল এখানে দেওয়া আছে। এটা জাস্ট আমি এক্সপ্লেইন করব, তাহলেই হবে। আপনারা এটা পরে এটা রান করে দেখবেন। এইখানে যেটা আছে যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করেছি আইএনটি আর। মানে এটা জাস্ট যে কোনো একটা নাম, এই নামটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল নাম ডিক্লেয়ার করার যে
রুলস, এই রুলসের আওতাধীন এটা একটা যে কোনো নাম নিয়েছি আমরা। এরপরে একটা এর ভেতরে ওই আর্গুমেন্টস পাস করাইছি, সেটা হচ্ছে ডিটেলস নামে। এরপরে ম্যাথস ডিটেলস, এটা তো ওই যে ম্যাথস কেস ভ্যারিয়েবল, উপরেরটা নিচেরটা একই। উম, আহ, এরপরে এইখানে গিয়ে এই যে অ্যামাউন্ট এবং ডিউরেশন দুইটা ভ্যালু আছে কার ভেতরে, এইটা হচ্ছে একটা লিস্ট কিন্তু, ঠিক আছে। এরপরে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা আছে যে ইফ অ্যামাউন্ট লেস দেন 10,000, রিটার্ন কি রিটার্ন করবে, অ্যামাউন্টের সাথে 10 গুণ হবে, গুণ হয়ে, এক কথায় এটা আসলে 10%, 10 ডিউরেশন ডিভাইডেড বাই 100। আর পরবর্তী কেস হচ্ছে ইফ অ্যামাউন্ট গ্রেটার দেন অর ইকুয়াল টু 10,000। দুইটা কেস দেয়া আছে, একটা হচ্ছে 10,000-এর নিচে আর একটা হচ্ছে 10,000-এর ওপরে। 10,000-এর ওপরে হইলে 15%, আর 10,000-এর নিচে হইলে 10%। এইটা এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন করা আছে, ঠিক আছে, যে অ্যামাউন্ট ডিউরেশন আর 10 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে 10%, এটা হচ্ছে 15%। এটা কি, এটা হচ্ছে ইন্টারেস্ট। এটা হলো ইন্টারেস্ট। তো এই জায়গায় গিয়ে এই যে প্রিন্ট ইন্টারেস্ট ইকুয়াল টু কমা দিয়ে ওই যে আইএনটিআর এটাকে কল করা হয়েছে। লিস্টের ভেতরে যে ভ্যালুগুলো আছে, যে প্রথমটা হচ্ছে অ্যামাউন্ট আর পরেরটা হচ্ছে ডিউরেশন, এই এইটা হলো অ্যামাউন্ট, এটা ডিউরেশন, দুইটা কল করা হয়েছে। কল করে এই যে কন্ডিশন অনুযায়ী কিন্তু আমরা আউটপুট এখানে পেয়ে যাচ্ছি। তো এইটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে কেস যে শুধুমাত্র 0, 1 অর্থাৎ ইন্টিজার, ফ্লোট বা স্ট্রিং হবে ব্যাপারটা তা নয়। এখানে লিস্ট হতে পারে এবং লিস্টের সাথে কন্ডিশনও আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি কেস স্টেটমেন্টের ক্ষেত্রে। এটা ক্লিয়ার কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার কোডটা একটু শেয়ার করেন, ও আচ্ছা, আমি তাহলে রান শেয়ার করে দিন। এই, হ্যাঁ, আপনারা এটা রান করেন। স্যার রিটার্ন আর প্রিন্টের কাজ কি পুরোপুরি সেম? কখনোই না। আচ্ছা, স্যার এটা কি আরেকবার একটু ব্যাখ্যা করা যাবে? শিওর শিওর। থ্যাংক ইউ স্যার। এই যে 1 নম্বর লাইনে ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, 1 নম্বর লাইন হচ্ছে আমরা আইএনটিআর নামে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, তার ভেতরে একটা প্যারামিটার দিয়েছি ডিটেলস, ঠিক আছে। এই যে ফাংশন জি কি, প্যারামিটার কি, এইসব আমরা 2-3 দিনের মধ্যে বুঝে যাব, আপাতত একটু হজম করেন। তো আচ্ছা, তো এইটা মূলত হচ্ছে এই যে ম্যাচ করানোর জন্য ওই ফাংশনটা ডিক্লেয়ার করা হয়েছে, বা একটা ব্লক তৈরি করা হয়েছে ডিএফ। এটা দিয়ে একটা ব্লক তৈরি করেছি, ওই ব্লকের ভেতরে এই যে এই লাইনগুলো আছে। তো এই যে ম্যাচের পরে এই অংশটুকু আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে ম্যাচ ভেরিয়েবল, অর্থাৎ এইটার একটা ভ্যালু থাকবে, ওই ভ্যালু দিয়ে তারপর প্রত্যেকটা কেসের সাথে কম্পেয়ার করা হবে। তো এইখানে কেস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা লিস্ট দেওয়া আছে, লিস্টের ভেতরে এই যে এএমটি নামে একটা ভেরিয়েবল আছে, ডিউরেশন নামে আরেকটা ভেরিয়েবল আছে। দেন হচ্ছে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, যে ইফ অ্যামাউন্ট লেস দেন 10,000, দেন হচ্ছে রিটার্ন, এই ব্লকটা একটা ভ্যালু রিটার্ন করবে। কি ভ্যালু রিটার্ন করবে? অ্যামাউন্ট এবং ডিউরেশন, তার সাথে ওই যে 10% ইন্টারেস্ট করে দিবে আর কি। হুম, যেটা অ্যামাউন্ট থাকবে, ডিউরেশন হচ্ছে প্রত্যেক মাসে, এটা হচ্ছে 10%, এটা হচ্ছে অ্যামাউন্ট যদি 10,000 অথবা তার উপরে হয় তাহলে 15% করে আর কি ইন্টারেস্ট ক্যালকুলেট করবে। তো এইখানে এটা হচ্ছে 10,000-এর নিচে এইখানে কন্ডিশন দেওয়া আছে, আর এইখানে 10,000 অথবা তার উপরে কন্ডিশন দেওয়া আছে। দেওয়ার পরে এইখানে হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট এটাকে ক্যালকুলেট করে রিটার্ন করতেছে আর কি। এই যে ফাংশনের যে ভ্যালু আছে এটা রিটার্ন করে, এই যে এই জায়গায় যে ফাংশনটা আছে ওই ভ্যালু এক্স্যাক্টলি ওই জায়গায় বসতেছে। ওই যে ওই, জি স্যার, বুঝতে পারছি। হুম, এইটা আর কি থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। দিয়েছি, আপনারা রান করেন, রান করাইলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। স্যার আমরা এই যে
এই লিস্টটা আমরা ইনপুট আকারে নিতে পারতাম না? আইএনটিআর এর যে লিস্টটা, যেমন 5,000 আর 15,000, ইনপুট আকারে নিয়ে তারপর ডেফিনেটলি ডেফিনেটলি ওই যে ডিটেলস এর ভ্যালু, ডিটেলস ইকুয়াল টু, আপনি হচ্ছে এখানে একটা লিস্ট তৈরি করে ফেলেন। ডিটেলস ইকুয়াল টু, হ্যাঁ, এই যে এইখানে যেমন এটা লিস্ট তৈরি করা হয়েছে, ডিটেলস এর ভ্যালু আপনি লিস্ট আকারে দিয়ে দিতে পারেন। এইখানে দিয়ে একটা ভ্যালু দিতে পারেন আপনি। তখন এই যে ভেরিয়েবল হিসেবে আর তখন আউটপুটটা আমরা ফিক্সড পেয়ে যাব। স্যার আমি একটু পরে জয়েন করেছি। এই যে ম্যাথ কেস স্যার, এগুলা আসলে মানে আলাদা করে যদি বলি এটাকে কি বলে, মানে ফাংশন নাকি হচ্ছে মেথড? ম্যাথস মূলত হচ্ছে এইটা একটা স্টেটমেন্ট, অন কাইন্ড অফ, যে ম্যাথস কেস স্টেটমেন্ট বলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট দেখলাম, যে ইফ, ইফ এলস ছিল, এলিফ ছিল। তো এক্স্যাক্টলি এই ম্যাচ কেস স্টেটমেন্ট হচ্ছে ওইগুলোর, এই যে এলিফ আছে না, যে অনেকগুলো কন্ডিশনকে আমরা কি করতেছি, যে চেক করতেছি। তো এই জাস্ট এলিফের অল্টারনেটিভ একটা স্টেটমেন্ট বলতে পারি, বা অল্টারনেটিভ একটা মেথড বলতে পারি, সেটি হচ্ছে ম্যাচ কেস স্টেটমেন্ট। তো এইখানে এইটার একটা সিনট্যাক্সটা হচ্ছে ম্যাথস লিখতে হবে, লেখার পরে এখানে একটা ভ্যারিয়েবল থাকবে, ওই মান যেটা থাকবে কেসের পরে যে ভ্যালুগুলো থাকবে সেইগুলো আর কি ম্যাচ করাবে। আমার মনে হয় আপনি ওই যে আগের, প্রথম থেকে শুরু করেছি, প্রায় ঘন্টাখানিক হলো আমাদের, এই আমার ভিডিও লেকচারটা একটু যদি কষ্ট করে দেখে নেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এইটা আমরা এইখানে শেষ করে দিচ্ছি, এখন নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমরা শুরু করব। স্যার ওকে। এখানে প্রথম লাইনে একটা ছিল স্যার, এখানে 3406, এটা কিসের জন্য স্যার? এটা একটু কাইন্ডলি যদি বলেন। এইটা হচ্ছে গিয়ে আমরা একেবারেই ওই ডিটেলসের যে ভ্যালু আছে, হ্যাঁ, এইটাকে আবার মানে ডিফাইন করে দিচ্ছি প্রথম অবস্থাতেই। এইগুলো তো হচ্ছে আমরা এই দুইটা ভ্যালু দিয়েছি, আর লাস্টে গিয়ে আর কি আবার এই যে আইএনটিআর ফাংশনকে ডিটেলস ভ্যারিয়েবলের মাধ্যমে কল করেছি। ওই যে একজন বলেছিলেন যে আমরা লিস্ট ডিফাইন করে দিতে পারি কিনা, হ্যাঁ আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। হ্যাঁ, ডিফাইন করে দিয়ে হচ্ছে আমরা এই যে আউটপুট 2024 পাচ্ছি। আচ্ছা, তো প্রথমে যেটা ছিল ওই অবস্থাতেই থাক, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয় কেন? তো লুপ কন্ট্রোল, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে কোনো একটা স্টেটমেন্টকে শর্ত সাপেক্ষে আমরা প্রিন্ট করেছি, আবার শর্ত সাপেক্ষে প্রিন্ট করা থেকে বিরত রেখেছি। কিন্তু এমনও হতে পারে যে কোনো একটা স্টেটমেন্ট অনেকবার প্রিন্ট করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, যেমন আমরা যদি চাই যে প্রিন্ট
নেকটার। তো এই নেকটার কথাকে আমরা প্রিন্ট করতে চাই কতবার? 5 টাইমস, তাই না? তাহলে 5 টাইমস যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে এবার 5 বার আর কি প্রিন্ট 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 এরকম লিখতে পারি। যদি 10 টাইমস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার 10 টাইমস প্রিন্ট প্রিন্ট প্রিন্ট, মানে যদি আমি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্বন্ধে আমার ধারণা না থাকে। কিন্তু আমি চাইলে কি করতে পারবো, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করে এইটাকে 10 টাইমস কেন, অনেকবার প্রিন্ট করতে পারবো। তো মূলত লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার হয় কোনো একটা স্টেটমেন্টকে আমার কন্ট্রোল ওয়েতে আমরা অনেকবার প্রিন্ট করতে যদি চাই, সেক্ষেত্রে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করব। আরো অনেক ব্যবহার আছে, আমি সংক্ষেপে বোঝার জন্য বলতেছি। তো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট মূলত পাইথনে যেটা আছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার ফর লুপ, আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো প্রথমে আমরা ফর লুপ দেখব, দেন হচ্ছে আমরা হোয়াইল লুপ দেখব। এর সাথে কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো যে ব্যবহার আছে লুপের সাথে, সেই জিনিসগুলো দেখব। যেমন হচ্ছে গিয়ে আপনার ব্রেক, ব্রেক আছে, কন্টিনিউ আছে, তারপরে হচ্ছে পাস স্টেটমেন্ট আছে। তো এই কিওয়ার্ড গুলো এই লুপ গুলোর সাথে আমরা ব্যবহার করব আর কি। এগুলো কি কারণে ব্যবহার করতে হয় আমরা প্র্যাকটিক্যালি দেখবো আর কি। তো এখন একেবারেই প্রথম যে প্রোগ্রাম, সেটা হচ্ছে গিয়ে ফর আই ইন রেঞ্জ 5, এটা লিখে প্রিন্ট নেকটার। উপরের 2 লাইন আমরা আউট করে দেই। তো এইখানে কি হয়েছে, জাস্ট আমরা 2 লাইনের ছোট্ট একটা প্রোগ্রাম লিখেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 5 টাইমস আমাদের নেকটার প্রিন্ট হয়েছে। আর যদি 10 দেই, 10 টাইমস। এখন এইখানে এই যে রেঞ্জ, ডেটা টাইপে আমরা রেঞ্জ দেখেছি না, মনে আসতেছে কয়েকদিন আগের কথা? হ্যাঁ, জি রেঞ্জের রেঞ্জের কাজ হচ্ছে এখানে এই যে শুধুমাত্র কোন একটা নাম্বার যদি দেই, তার মানে হচ্ছে গিয়ে ওইখানে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10টা নাম্বার প্রিন্ট হবে। তো এইটা হচ্ছে এই আই, পরের পরে আই থাকবে, ইন থাকবে। এটা হচ্ছে ফর লুপ চালানোর জন্য কমন সিনট্যাক্স। আর এইখানে যে ভ্যারিয়েবল থাকবে, এইটাকে বলা হয় অবজেক্ট ভ্যারিয়েবল। এইখানে আপনি যে কোনো ভ্যারিয়েবল দিতে পারেন। এই ভ্যারিয়েবলের মানের জন্য মূলত এই ফরের যে ব্লক আছে, এখানে ফর দেওয়ার পরে ও কিন্তু একটা ব্লক তৈরি করতেছে। হুম এই যে ইন্ডেন্টেশন দিয়ে, এটা হচ্ছে ব্লক। আর যখন পরের একদম স্ট্রেট লাইনে লিখবে, তখন ওইটা নতুন লাইন হবে আর কি। তো কাজ করতেছে কিভাবে, এইটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফর এক্স ইন রেঞ্জ। তো এইখানে যে ভ্যালু আছে, এখানে অনেক কিছু থাকতে পারে, লিস্ট থাকতে পারে, স্ট্রিং থাকতে পারে, নাম্বার থাকতে পারে, টাপল থাকতে পারে, ডিকশনারি থাকতে পারে, অনেক কিছুই থাকবে। এই লুপ যখন চালানো হবে, তখন এই জায়গায় যে ভ্যালু থাকবে, এই ভ্যালুগুলো মূলত কি হবে, এই যে অবজেক্ট আছে, এই অবজেক্ট ভ্যারিয়েবল, এই অবজেক্ট ভ্যারিয়েবলে এই ভ্যালুগুলো পাস করবে, অন বাই অন পাস করবে, এবং প্রত্যেকটা ভ্যালুর জন্য এই ব্লকটা এক্সিকিউট হবে। আমি আরো দুই একটা প্রোগ্রাম করি এখানেই, তাহলে আরো ক্লিয়ার হবেন আপনারা। যেমন ফর আই ইন নেকটার, প্রিন্ট আই। এইখানে দেখেন যে কি হয়েছে, আয়ের ভ্যালু প্রিন্ট করেছি। হ্যাঁ, আয়ের ভ্যালু প্রিন্ট করেছি। নেকটারের প্রথমে যে এন, তারপরে এ, সি, টি, এ, আর একটা একটা হয়ে হয়ে কিন্তু প্রিন্ট হয়েছে। তার মানে এইখানে যে
ডাটা থাকবে, যেইটা থাকবে, যে ধরনের ডাটাই থাক না কেন, এইটা আয়ের অবজেক্ট ভ্যালু হিসেবে যাবে। যেমন হচ্ছে এইখানে এই লাইনেও আমরা আয়ের ভ্যালু প্রিন্ট করতে পারি, প্রিন্ট আই। তো এখানে যে আয়ের ভ্যালু বারবার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে হয়ে 10 টাইমস নেক্টার প্রিন্ট হয়েছে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এখানে তো এক্স হবে। সরি, এখানে এক্স হবে, হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখেন, এইবার খুব ক্লিয়ারলি আমরা বুঝে যাব যে কিভাবে আর কি লুপ চলতেছে বা লুপ কাজ করতেছে। তো পাইথনে আসলে খুবই কনসাইজ ওয়েতে এই লুপগুলোর স্ট্রাকচার তৈরি করা হয়েছে। মানে ইন্টারনালি কিছু কিছু কাজ হয়, হ্যাঁ, কিন্তু খুবই ইজি। আর অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে প্রত্যেকটা পার্টকে আর কি লেখার প্রয়োজন হতো, এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পার্ট বোঝার প্রয়োজন হতো। তো এইখানে সেইটা হয় না, এটা একবার বুঝে গেলেই বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে খুব ইজিলি। তো এখানে যেটা হয়েছে যে রেঞ্জ প্রথমে কত প্রিন্ট করবে, 0 প্রিন্ট করবে, এর আগে আমরা দেখেছি। তাহলে 0-র জন্য এই যে এই ব্লক একবার এক্সিকিউট হবে, এক্সিকিউট হয়ে এই যে 0 প্রিন্ট হয়েছে, নেক্টার প্রিন্ট হয়েছে। এরপরে অন প্রিন্ট করবে, হ্যাঁ, কারণ 0 পরে অন হবে, এই এক্স এর ভ্যালু অন হবে। রেঞ্জ অন রিটার্ন করবে, দেন হচ্ছে অন এর জন্য অন প্রিন্ট হলো, নেক্টার প্রিন্ট হলো। 2 এর জন্য এইভাবে প্রিন্ট হয়ে হয়ে এই যে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে, এবং 10 টাইমস নেক্টার প্রিন্ট হয়েছে। কারো কোনো কোয়েরি আছে কিনা, আমি যতটুকু বুঝালাম আপনাদের? তার প্রথমটুকুই বুঝছি আর কি, 3 4 5 এই 3টা লাইন। আচ্ছা, এই 3টা লাইন বুঝতে পেরেছেন। তাহলে এটা রান করেন, রান করে এখন আপনার মতো করে একটু ট্রাই করেন যে আরো কিছু দিয়ে, এই যে যেমন নিচে আমি নেকটার দিয়েছি, হুম, এইরকম আরো কিছু দিয়ে এই লুপটাকে আর কি একটু আয়ত্ত করার চেষ্টা করি আমরা। এটা একটু রান করেন আপনারা।
স্যার আমাদের অ্যাটেন্ডেন্স দিবেন না? ওকে। হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ফর লুপের যে প্রাথমিক কার্যক্রম এইটা দেখলাম, তাই না? জি স্যার। ওকে। এখন আমরা ছোটখাটো দিয়ে একটা কাজ করতে পারি। এটা হচ্ছে গিয়ে ফর আই ইন রেঞ্জ মানে কি কতবার লুপটা কাজ করবে? না, আমরা যে কোনো একটা মানে আহ, রেঞ্জ 10 মানে কি এটা 10 বার লুপ কাজ করবে? জি জি, এইটা লুপ কাজ করবে 10 টাইমস, এবং হচ্ছে গিয়ে এটা প্রিন্ট করবে আয়ের ভ্যালু আমরা জানি যে 10 টাইমস প্রিন্ট করবে আর কি। হুম, তো এইটাকে আমরা যদি কাস্টমাইজ করতে চাই, কাস্টমাইজ বলতে যেটা বোঝাই যে আমাদের শুরু হবে হচ্ছে অন থেকে 10 পর্যন্ত, এবং এইটার ব্যবধান হচ্ছে 2, তাহলে যেটা হবে যে অন 3 5 7 9, অর্থাৎ শুধুমাত্র বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট হচ্ছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই, তাহলে যেটা হবে যে এইখানে আমরা দেব হচ্ছে 0, 0 থেকে শুরু হবে, এবং 0 2 4 6 8, তাহলে এটা হচ্ছে বেজোড় সংখ্যা প্রিন্ট করার জন্য প্রোগ্রাম, এটা হচ্ছে জোড় সংখ্যা প্রিন্ট করার জন্য প্রোগ্রাম, তাই না? আচ্ছা, এখন আমরা কোন একটা টাপলের ভেতরে যদি কিছু নাম্বার থাকে, তাহলে এই নাম্বারগুলোকে যোগ করার জন্য ফর লুপের মাধ্যম দিয়ে কিন্তু খুব ছোট্ট একটা প্রোগ্রাম করতে পারি। সেটা হচ্ছে নাম্বারস ইকুয়াল টু, এই যে এখানে কিছু নাম্বার দেয়া আছে, এরপরে ফর নাম্বার ইন নাম্বারস। তো এইটা হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট ভেরিয়েবল, আমরা তো বুঝতেই পারতেছি। আর এইখানে টোটাল ইকুয়াল টু প্রথমে 0 দেয়া আছে, আমরা যোগ করার জন্য এই টোটালকে ইনিশিয়ালি 0 নিয়ে নিছি। টোটাল প্লাস ইকুয়াল টু নাম্বার, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ভেরিয়েবল। এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে এইরকম যে টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার, অর্থাৎ এইটুক এবং এইটুক সমান কথা। প্রিন্ট টোটাল ইকুয়াল টু টোটাল, অর্থাৎ লাস্টে গিয়ে যে টোটালটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো টোটাল আউটপুট। তো এইটা কাজ করতেছে কিভাবে এবং যোগ হচ্ছে কিভাবে, তাই না? এইটা বোঝাটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথমে আমাদের এই অবজেক্ট ভেরিয়েবলের ভ্যালু কত, 34, তাই না? কারণ এইখানে প্রথমে তো এই টাপলের প্রথম ভ্যালু থেকেই ভ্যালুগুলো অবজেক্ট ভেরিয়েবলে ভ্যালু রিটার্ন করবে। কথা ক্লিয়ার কিনা? আমরা যদি প্রিন্ট করি তাহলে বুঝতে পারবো। প্রিন্ট করব হচ্ছে নাম্বারের ভ্যালু, এই যে প্রথম ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে, হওয়ার পরে টোটাল নাম্বারটা আমরা লুপের বাইরে গিয়ে আমরা প্রিন্ট করতেছি। আবার প্রত্যেকবার কিভাবে ভ্যালুগুলো যোগ হচ্ছে এটাও কিন্তু আমরা এই যে লুপের ভিতরে যদি টোটালের ভ্যালু প্রিন্ট করি তাহলে বুঝতে পারবো
যে টোটালের ভ্যালু কিন্তু বারবার চেঞ্জ হবে, কারণ হচ্ছে প্রথমে 34 হবে, তারপরে 34 এর সাথে 54 যোগ করলে যেটা হয় যে 88, তারপরে 67 আর 88 যোগ করলে যে ভ্যালু হয় সেইটা হবে। হুম, এই যে এখানে দেখেন। আচ্ছা, এইটাকে আর একটু কাস্টমাইজ করি তাহলে বোঝা যাবে। টোটাল ইনসাইড লুপ, এই তো। হুম, এই এইটা করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে লুপ কিভাবে কাজ করতেছে এবং টাপলের ভ্যালুগুলোকে কিভাবে যোগ করতেছে। প্রথমে আমি আবারও প্রথম থেকে যদি বলি যে আমরা অন্তত এই লাইনটা ক্লিয়ার হয়েছি যে এইখানে আমার যে ধরনেরই ভ্যালু থাক, এই ভ্যালু কি করবে, এই অবজেক্ট ভ্যারিয়েবলে ভ্যালুগুলোকে বারবার পাস করাবে যতক্ষণ এই যে লুপ চলবে আর কি। তো প্রথমে 34 পাস করবে, এটা আমরা ক্লিয়ার যে ইনিশিয়াল যে ভ্যালু, যেমন নেক্টারের ক্ষেত্রে এন, আর লিস্টের ক্ষেত্রে প্রথম ভ্যালু, টাপলের ক্ষেত্রে প্রথম ভ্যালু, ডিকশনারির ক্ষেত্রে প্রথম কিস। তো এইখানে প্রথমে নাম্বারের ভ্যালু যে 34, এটা আমরা প্রিন্ট করে আউটপুট দেখে বুঝতে পারছি। এরপরে টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার, এটা হচ্ছে গিয়ে এই পুরো টাপলের নাম্বারগুলোকে যোগ করব, তার জন্য একটা প্রোগ্রাম করেছি, সোজা কথা। তো প্রথমে টোটালের ভ্যালু আমাদের কত হবে, 34। এই যে এটা হচ্ছে 34, ঠিক আছে। পরে এই যে নাম্বারের যেইটা ভ্যালু চেঞ্জ হয়ে কত হয়েছে, এই যে 54, এই যে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি 54 হয়ে গেছে। দেন হচ্ছে 34 আর 54 যোগ করলে 88, তাই না? এই যে টোটাল ইনসাইড 88। এইভাবে এই যে 67 পরে হয়েছে, এই যে পরের যে ভ্যালু, নাম্বারের যে ভ্যালু, এই যে এইটা, এই ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে 67 হয়েছে। তো এইভাবে ভ্যালুগুলো বারবার নাম্বারের ভ্যালু চেঞ্জ হবে, আর টোটালের ভ্যালু আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে টোটাল ভ্যালুটা প্রিন্ট হবে। এই প্রোগ্রামটা যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, তার মানে লুপ কিভাবে কাজ করতেছে এটা আপনারা 100% ক্লিয়ার হয়ে যাবেন। এটা একটু দেখেন, কারো কোনো কোয়েরি থাকলে আমি এক্সপ্লেইন করব। স্যার আরেকবার একটু কাইন্ডলি যদি বুঝাই দিতেন, আমার মনে হয় আরেকটু ক্লিয়ার হতো। এটা বেশ জটিল লাগছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, আপনি এবার আমাকে কোশ্চিন করতে থাকেন, মানে আপনি কোশ্চিন করলে আর কি আমি এক্সপ্লেইন করব। আচ্ছা, ধন্যবাদ। এখানে হলো আমরা নাম্বারস, এটা এটাকে আমরা কি বলছি, এটা টাপল ডিক্লেয়ার করলাম এবং এর ভিতরে অনেকগুলো নাম্বার আছে। তো টোটাল ইকুয়াল টু 0, স্যার এটা 0 কি জন্য দিলাম? এটা হচ্ছে যোগ করার জন্য আমরা ইনিশিয়াল ভ্যালু নিয়েছি 0, মানে আচ্ছা টোটাল বা যদি সাম আকারেও নেই তাহলে এটা ইনিশিয়াল ভ্যালু, এটা 0 নিয়ে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে আর কি। আচ্ছা, এখানে ভেরিয়েবল তো এটা স্যার কোনো ইন্টিজার বা ফ্লোট দেওয়ার দরকার নাই, এটা এইভাবে নিলেই হবে। অটোমেটিক এইটা হচ্ছে গিয়ে আপনার এই পাইথন বুঝে যায় যে ওর ডেটা টাইপটা কি, এই আচ্ছা, ক্লিয়ার করতে হয় না। ওকে। এখন ফর নাম্বার ইন নাম্বারস, তাহলে প্রিন্ট নাম্বার, তাহলে এটা তো আমরা বুঝে গেলাম আগে সিম্পলি যে আমাদের প্রত্যেকটা এখানে যে আছে নাম্বারগুলো আছে আমাদের যে টাপলে প্রত্যেকটা নাম্বারটা শো করবে। অ্যান্ড দেন আমরা টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার, অর্থাৎ টোটাল এবং ওই নাম্বারটা যোগ দিবে, তাই তো স্যার? জি জি। আচ্ছা, অ্যান্ড দেন প্রিন্ট টোটাল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, প্রিন্ট টোটাল। আচ্ছা, প্রিন্ট তাহলে স্যার দুইবার কল করলাম আমরা? মানে প্রিন্ট দুইবার কেন করেছি? জি জি গুড কোশ্চেন। 6 নাম্বার লাইন এবং 7 নাম্বার লাইন এখানে জি জি, 6 এবং 7, জি স্যার। 6 নাম্বার লাইনের যে প্রিন্ট স্টেটমেন্ট, এটা আছে লুপের ভেতরে, আর 7 নাম্বার লাইনের যে প্রিন্ট স্টেটমেন্ট, এটা আছে লুপের বাইরে। বাইরে। 6 নাম্বার লাইনের প্রিন্ট স্টেটমেন্ট হচ্ছে এই লুপটা যতবার চলবে হুম ততবার হুম। প্রিন্ট হবে, এবং ততবারই ওই যে টোটাল ইনসাইড লুপ, টোটাল ইনসাইড লুপ এইভাবে এইভাবে কিন্তু প্রিন্ট হয়েছে। আর আচ্ছা 7 নাম্বার লাইনে টোটাল ইকুয়াল টু লেখা আছে না, ওইটা কিন্তু একবারই প্রিন্ট হয়েছে, অর্থাৎ
একদম ফাইনালি টোটালের যে ভ্যালু তৈরি জি হচ্ছে জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভ্যালুটা বুঝতে প্রিন্ট হয়ে যাবে। পারছি স্যার, বুঝতে পারছি। আর ওপরের প্রিন্ট নাম্বার এইটা প্রিন্ট করা হয়েছে যে শুধু নাম্বারটা আমরা দেখার জন্য কোন হ্যাঁ বারবার চেঞ্জ কোন হচ্ছে, নাম্বারটা আমরা করতেছি, জি। হ্যাঁ এইটা বোঝানোর জন্য। আর নিচেরটা হচ্ছে যে যোগফলটা কিভাবে যোগ করতেছে আর কি, আচ্ছা 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 এইটা আচ্ছা, এক্সপ্লেন করার জন্য নিচেরটা প্রিন্ট করেছি। থ্যাংক ইউ সো মাচ, নাও আই এম ক্লিয়ার অ্যাবাউট দিস। জি জি, ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েরি আছে? স্যার কাইন্ডলি কোডটা যদি একটু দিয়ে দিতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কপি করে দিচ্ছি। কোড মানে দেয়াটা অন কাইন্ড অফ বলা যায় যে অপরাধ, কারণ হচ্ছে আপনাদেরকে দিয়ে টাইপ কোড করা, লেখাতে হবে, আচ্ছা আচ্ছা, জি জি। প্রোগ্রাম রান করানোটা আমার জন্য আর কি আমি মনে করি যে দায়িত্ব। কারণ হচ্ছে আপনি টাইপ করলে প্রোগ্রামটা আপনি ভালোভাবে বুঝবেন, মানে জি, এখন ওই আমরা তো ইনিশিয়াল লার্নার, আপনারা একটু হেল্প করলে হয়তো আপনাদের সাথে সাথে যেতে পারবো, আদারওয়াইজ পিছাই পড়বে কোডিং করতে, যে এই জন্য একটু আপনাদের কাছে মাঝে মধ্যে। পেছনের কিছু নেই, আমি সময় দেবো আপনাদের যে আপনারা টাইপ করে করে রান করাবেন, কারণ এই যে দেখা আর রান করানো এর মধ্যে অনেক পার্থক্য। জি জি জি। ঠিক আছে, ঠিক আছে, আমি টাইম দিচ্ছি, আপনারা একটু টাইপ করে এটা রান করেন। স্যার এই প্রথম প্রিন্টের পরে টোটালের প্লাসটা যদি আমি ইকুয়াল সাইনের পরে দিই স্যার, রেজাল্টটা তো কোনো কিছু চেঞ্জ হয় না। এটা কি কোনো সমস্যা আছে, স্যার? না, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর ভ্যালু অ্যাসাইন করার জন্য। এটাও ওই যে একই কাজ করবে, এই লাইন এই লাইন, এই যে আমি কমেন্টস করে দিয়েছি, বুঝতে পারবেন। স্যার এখানে টোটালের জায়গায় যদি 0 না দিয়ে 1 দিই তাহলে কি 34 বাদ দিয়ে 54 থেকে কাউন্ট হবে? না, এক্ষেত্রে মানে টোটাল যোগফলের সাথে এক যোগ হয়ে যাবে, মানে এক বেশি দেখাবে। আচ্ছা, এই টোটাল নিয়ে কনফিউজ হচ্ছেন তো? এই টোটাল যদি আউট করে দেই তাহলে দেখেন, তাহলে হয় না স্যার। হ্যাঁ প্রবলেম হবে না, এখানে তো কিছু একটা বলবে। আচ্ছা,
কিন্তু আপনারটা হলো, রান হলো, আমারটা তো রানই হয় না। বলতেছে টোটালটা ডিফাইন করা নাই, মানে হ্যাঁ, রান হয়েছে কিন্তু এই যে ভুলভাল দেখাচ্ছে, এইটা ভুল দেখাচ্ছে। কারণ ওই ইনিশিয়াল ভ্যালু ওই যেইটা 34, এই 34ই নিয়ে নিবে, তখন এই যে ঝামেলা হবে আর কি। এটা মাথায় রাখেন যে এই ধরনের ম্যাথামেটিক্যাল অপারেশন গুলো করার জন্য প্রথমে আর কি ইনিশিয়াল ভ্যালু নিয়ে নিতে হবে। স্যার আজকে শেষ করে দেন না, মাথা ঘুরছে। কি কঠিন মনে হচ্ছে? জি স্যার, প্রথম দিকে ইজি লাগতেছিল। আচ্ছা আচ্ছা, না আমি কঠিন করব না। আমার মনে হয় এটাই সর্বোচ্চ কঠিন। আরো ইজি লেকচার দেওয়ার ট্রাই করবো আপনাদের জন্য। আচ্ছা, আমিও প্রায় 2 ঘন্টা মানে কথা বললে আমার আর কি আর এনার্জি থাকে না, মানে সম্ভব হয় না আর কি। আপনি যা দেখাচ্ছেন তা তো প্র্যাকটিস করতে পারি, কিন্তু বাট পরবর্তীতে এগুলো কি স্যার এত কিছু মনে থাকবে মিলে আসলে আউটপুট কি হবে স্যার? মেহেদী হাসান, আপনার কথা একটু আমি ক্লিয়ারলি শুনতে পাই নাই, আরেকবার যদি বলেন। স্যার বলতেছি স্যার, আপনি যেটা দেখাচ্ছেন না এটা তো স্যার আমি প্র্যাকটিস করতে পারি। হুম হ্যাঁ, এরকম রেজাল্ট আসতেছে, কোনো সমস্যা নেই। হুম বাট মানে পরবর্তীতে আর কি চিন্তা করতেছি যে আসলে সবগুলো যখন মানে একসাথে কম্পাইল করা হবে বা একুমুলেট করে যখন এটা ইম্পোজ করা হবে তখন কি আসলে এগুলো মনে থাকবে কিনা এটা আর কি চিন্তা করি। আচ্ছা, টেনশনের কিছু নেই। মানে আমি যতটুকু দেখাচ্ছি বা যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে আপনার মেমোরাইজ করতে হবে, ব্যাপারটা তা না। আপনি বুঝতেছেন কিনা বা কোড দেখলে আপনি বুঝবেন কিনা, এই এই লেভেলটাকে আপনার আমি আপগ্রেড করে দিচ্ছি। হুম। স্যার আবার একটু কনফিউশন তৈরি হয়েছে। জি। স্যার আমরা এটা একটু শেয়ার করতে পারলে ভালো হতো আমার এটা। আচ্ছা ঠিক আছে, আমি এই যে আমারটা স্টপ করে দিয়েছি, আপনি শেয়ার করেন। থ্যাংক ইউ স্যার। জি স্যার এখানে আমি দেখতে পাচ্ছেন স্যার নিশ্চয়ই? জি জি। আচ্ছা, এখানে হলো স্যার এই যে টোটাল ইনসাইড লুপ, এই কথাটা বলতে আসলে কি বোঝাচ্ছেন বা আমরা কি বুঝছি? যেমন প্রথমে আসছে 12, টোটাল ইনসাইড লুপ 12, তাহলে এটার মানেটা কি হলো স্যার? তার মানে হচ্ছে প্রথমে যখন লুপ চলেছে হ্যাঁ। তখন টোটালের ভ্যালু হচ্ছে 12, কিন্তু পরবর্তীতে যখন দ্বিতীয় ভ্যালু নেওয়া হলো তখন টোটালের ভ্যালু হচ্ছে 35। তো 23 আর 12 যোগ করলে তো 35 হয়। তো এই যে টোটাল বারবার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ লুপের ভেতরে যোগফলটা কিভাবে হচ্ছে এটা বোঝানোর জন্যই ওই ওই স্টেটমেন্টটা আমরা দিয়েছি আর কি। আচ্ছা, তার মানে যখন আমরা 4-তে যাব, 45-এ যাব, তখন এই যে আগের তিনটা যে টোটাল আসছে সেই সাথে 45টা যোগ হবে, তাই তো? জি 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আমি চ্যাট বক্সে দিয়েছি অ্যাটেন্ডেন্স লিংক।
হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে জি স্যার। আজকে আমরা যে পর্যন্ত দেখলাম সেটা হচ্ছে গিয়ে ফর লুপ পর্যন্ত, তাই না? ফর লুপের যে স্ট্রাকচার আমরা এটা দেখেছি। আপনারা একটু ম্যাচ কেস স্টেটমেন্ট আর ফর লুপ এটা একটু ভালোভাবে দেখবেন। তা আমার মনে হয় যে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক তাহলে। আমরা আগামীকালকে হোয়াইল লুপ দেখবো, এরপরে ফাংশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, জি স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে। okay.